প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে বিপিএল নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী এবং একই সাথে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান, যাকে বেশিরভাগ সময়ই আমরা পর্দায় দেখে থাকি খেলার নানা রকম বিশ্লেষণ নিয়ে, নানা রকম খবর নিয়ে, এবং একই সাথে আমাদের সাথে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল সামি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনায় যাব বিপিএল এর ম্যাচটা নিয়ে। রংপুর টানা চতুর্থবারের মতো হেরেছে। অবাক করা বিষয়, যে দলটা টানা 8 ম্যাচ দৌড়দণ্ড প্রতাপে প্রতিপক্ষদের হারিয়ে প্লে অফে সবার আগে নাম লিখেছিল, সেই দলটা টানা 4 হার। এটা মেনে নেওয়ার মতো না। আমি জানি না রংপুরের সমর্থকরা মানতে পারছেন কিনা, আর সেটা সেদিন থেকেই শুরু, যেদিন রংপুরের সমর্থকদের সাথে তাদের একটা ইভেন্ট হয়, তারপর থেকে এই জিনিসটা কাকতালীয়ভাবে শুরু। আমি জানি না এটা কেন। ফাহিম রহমান, আপনি একটু বলেন যে খুলনা টাইগার্সের কাছে আজকেও রংপুর যতক্ষণ সৌম্য ছিলেন ততক্ষণ একটা আশা ছিল, হঠাৎ করে এই ছন্দপতন, একটা মানে টানা 4 ম্যাচে হার, এটা কেন হচ্ছে রংপুরের সাথে? এইটা কেন হচ্ছে, একটা ব্যাপার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে যখন তারা রংপুরে গেল, পুরা টিম মিলে রংপুরে গেল, ওই গ্যাপের পর থেকে আসলে রংপুর রাইডার্স মোমেন্টামটা পাচ্ছে না, সেটা আসলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওপেনিংয়ে যেমন তারা অনেককে ট্রাই করেছে, স্টিভেন টেইলরকে তারা ট্রাই করেছে, আজকে আবার সৌম্য সরকার খেললো, তারা কিছু ইরফান শুকুরকে ট্রাই করেছে, তৌফিককে ট্রাই করেছে, তৌফিক আজকে খেলেছে। সো এরকম ওপেনিংয়ে তারা বিভিন্ন রকম পরিবর্তন করে আসলে দেখছে। আর একটা ব্যাপার হচ্ছে টানা খেলার ধকল, এইটা আর একটা কারণ বলে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে গ্লোবাল টি-20 লিগে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছে, গ্লোবাল টি-20 লিগ খেলে আসার পরেই কিন্তু বিপিএল শুরু হয়েছে। সো তারা যে খুব বেশি সময় পেয়েছে রেস্ট নেওয়া, সেই ব্যাপারটা আসলে হয়নি। সো টানা খেলার ধকল ক্রিকেটারদের থাকতে পারে, সেই ঘটনা হতে পারে। তো সেই ক্ষেত্রে অল অফ এ সাডেন যখন একটা টিম একটু ফ্যাটিক ফিল করতে শুরু করে, তখন দেখা যায় যে আপনি হাই ইন্টেন্সিটি যে গেমগুলো আপনি জিতেছেন, নুরুল হাসান চৌহান ফরচুন বরিশালের এগেনস্টে যে ম্যাচটা জিতলো, অর্থাৎ একেবারে লাস্ট ওভারে গিয়ে 24-25 রান করে ম্যাচ জিতে নিল নুরুল হাসান চৌহান, ওইরকম হাই ইন্টেন্সিটি গেম কয়েকটা খেলার পরে খুব স্বাভাবিক ব্যাপার, আপনার ভিতরে ফ্যাটিক কাজ করাটা খুব স্বাভাবিক, নর্মাল। তো সেই ঘটনাটা আসলে ঘটতে পারে। সো হয়তো এক রকমের টায়ার্ডনেস হতে পারে। ঠিক এই মুহূর্তে যে কম্বিনেশন তারা ট্রাই করছে সেটা ওয়ার্কআউট আসলে করছে না, এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি প্লে অফে তো তারা চলেই গেছে। সো প্লে অফে গিয়ে দে উইল ব্রিং সাম নিউ প্লেয়ার্স, আবার কিছু ওভারসিজ ক্রিকেটার কাছে, অ্যান্ড উইচ আর লাইক ভেরি বিগ নেমস, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার অনেক বড় বড় নাম, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, এইরকম প্লেয়ারদেরকে তারা আনছে, এরকম 4 জনকে তারা আনবে এবং তারা প্লেইং 11-এ থাকবে। তো সেখান থেকে তারা আবার মোমেন্টামটা ফেরানোর চেষ্টা ডেফিনেটলি করবে। অবশ্যই আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিতে চাই। স্কোর কার্ডে আজকে কেমন ছিল রংপুরের প্লেয়ারদের পারফরমেন্স, আর একই সাথে খুলনা কিভাবে ম্যাচটা জিতলো। খুলনা টাইগার্স তারা প্রথমে ব্যাট করে 220 রান করেছিল, এখন পর্যন্ত সম্ভবত এই সিজনের সেকেন্ড বেস্ট স্কোর, রাইট? 220 রান করেছে 4 উইকেটে মোহাম্মদ নাইম, 111 অপরাজিত ছিলেন উইলিয়াম বশিষ্ঠ, 36 রান করেছেন 21 বলে মাহিদুল ইসলাম অঙ্কন 29, আকিফ জাভেদ 1 উইকেট নিয়েছেন, ইফতেখার আহমেদ 1 উইকেট নিয়েছেন, মাহেদি 1 উইকেট নিয়েছেন। রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার চেষ্টা করেছেন, 74 রান করেছেন, মাহিদি হাসান 27, ইফতেখার আহমেদ 19। ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছে। এখানে একটা প্রশ্ন, যে ইফতেখার কিংবা খুশদিলদের যেই কারণে আনা হয়েছিল, তারা কি পুরোপুরি ডেলিভার করতে পারছেন রংপুরের হয়ে? না, তারা অনেকগুলো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার দুইজনের পারফরমেন্স অল অফ এ সাডেন কিছুটা পড়ে গেছে রংপুর রাইডার্সের। নাহিদ রানা যেটা হয়েছে সেটা হচ্ছে পেস ড্রপ করেছে। শুরুর দিকের ম্যাচগুলোতে নাহিদ রানাকে যে পেসে বল করতে দেখেছি আমরা, যে পেসে সে আসলে সফল হচ্ছিল, যত আসলে দিন গড়িয়েছে নাহিদ রানার পেস কিন্তু ড্রপ করেছে। এখন এই যে পেস ড্রপ করাটা, এখন যেই বোলারের সবচেয়ে শক্তির জায়গা তার গতি, সেটা যদি একটুখানি কমে যায়, তো তখন দেখা যায় যে ব্যাটসম্যানরা তাকে নেগোশিয়েট করছে। এখন নাহিদ রানাকে অপোনেন্টের ব্যাটাররা খুব ভালোভাবে নেগোশিয়েট করে বা করছে। আর একটা হচ্ছে শেখ মাহিদি শুরুর দিকের ম্যাচগুলোতে যতটা এফেক্টিভ ছিল, ততটা এফেক্টিভ লাস্ট এই 4টা ম্যাচে কিন্তু আমরা সেভাবে করে দেখিনি। সো এই দুজনের পারফরমেন্স শুরুর দিকের ম্যাচগুলোতে রংপুর রাইডার্সকে জেতাতে অনেক বড় ভূমিকা রাখছিল, কিন্তু অল অফ এ সাডেন এই দুজনের পারফরমেন্স পড়ে গেছে। তো সেটা একটা ব্যাপার। আর যেটা বললাম যে সাইফ হাসান রান করছিল শুরুর দিকের ম্যাচগুলোতে, সাইফ হাসানও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে রান করতে পারেনি। সো রংপুর রাইডার্স প্রথম যে 8টা ম্যাচে সফল হয়েছে, 8টা ম্যাচে সফল হওয়ার কারণ হচ্ছে নাহিদ রানার পারফরমেন্স, শেখ মাহিদির পারফরমেন্স, এরপর সাইফ হাসানের পারফরমেন্স, খুশদিল শাহ, সম্ভবত হেলসের মতো একজন অ্যালেক্স হেলস একটা ম্যাচে সেঞ্চুরি করেছিল, সেই ম্যাচ জিতেছে রংপুর। সো অ্যালেক্স হেলস তো চলে গেছে।
তো যারা পারফর্ম করছিল অল অফ এ সাডেন এই প্লেয়ারগুলো আসলে পারফর্ম করছে না। অবশ্যই আমি একটু সোহেল সামির কাছে যেতে চাচ্ছিলাম। সোহেল সামি, বিপিএল নিশ্চয়ই ফলো করা হচ্ছে, কোন দলটা নিয়ে আপনার আগ্রহ, কোন দলটাকে ফলো করা আমার বেশি আগ্রহ হচ্ছে খুলনা টাইগার্স। আমি খুলনা বিভাগের মানুষ, যার কারণে খুলনার প্রতি আমার ভালোবাসা একটু বেশি। আচ্ছা, খুলনা টাইগার্স তো আজকে জয় পেল, সেখানে মেহেদী হাসান মিরাজ অধিনায়কের দায়িত্বে আছেন। পুরো দলটা মিলে আসলে পুরো দলের পারফরমেন্সটা কি এর মধ্যে দেখা হয়েছে কিনা, তাদের খেলা কিংবা? হ্যাঁ নিশ্চয়ই খেলা দেখেছি, আজকেও খেলা দেখা হয়েছে। আজ তো মোহাম্মদ নাইম 100 করলো, এরপরে হচ্ছে হলো মাহিদুল ইসলাম অঙ্কন 15 বলে সম্ভবত 29 রান করেছে। তারপরে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে খুলনা এবার ভালো কিছু করবে এবং কাপটা অবশ্যই। খুলনার যেহেতু মানে প্লে অফ সম্ভাবনা এখনো টিকে আছে, খুলনা প্লে অফে যেতে পারবে কি পারবে না সেটাও সোহেল সামিকে জিজ্ঞেস করো। তবে একবার 50 একটা সেঞ্চুরি এবং সেগুলো টানা করেছে ধারাবাহিকভাবে, কিন্তু নাইম শেখ পারফর্ম করলো ধারাবাহিকভাবে। নাইম শেখ পারফর্ম করলে কিন্তু তানজিদ তামিমকে পেছনে ফেলে দিয়েছে, বেজয়কে পেছনে ফেলেছে, জাকির হাসানকে পেছনে ফেলে সে এখন হাইয়েস্ট রান গেটার অফ বিপিএল। তো মোমেন্টামটা যখন নাইম শেখ পেয়েছে তারপর থেকে বেশ সুন্দর সে আসলে ক্যারি করছে, দারুণ খেলছে, কোনো সন্দেহ আসলে নাই। বাট আমার কাছে খুলনার আরেকজনের পারফরমেন্স আলাদা করে বলতে হবে, মাহিদুল অঙ্কন। তার কথা আপনি এরকম 6 বা 7 এইরকম একজন ক্রিকেটারের খোঁজে বাংলাদেশ কত বছর ধরে, অনেক বছর ধরে আছে যে আসলে 200 স্ট্রাইক রেটে ব্যাট করবে। সামি ভাই যেটা বললেন যে 15 বলে 30-এর যে ইনিংস, এই ধরনের ইনিংস টি-20তে ভেরি ইফেক্টিভ, সিচুয়েশন চেঞ্জ করে দেয়। যে 30 রানস অ্যাড করে ফেলে, ওই 30 রানস আপনার ম্যাচে পার্থক্য করে দেয়। আজকের ম্যাচেও রংপুর রাইডার্স ধরেন যে আমার মনে হয় যে ওই 30 রানস যেটা মাহিদুল অঙ্কন করেছে ওটাই আসলে বিগ ডিফারেন্স করে দিয়েছে। নাইম শেখ গট আ ব্রিলিয়ান্ট সেঞ্চুরি, নো ডাউট অ্যাবাউট ইট, বাট মাহিদুল অঙ্কনের যে ইনিংসটা সেটা আসলে পার্থক্য করে দিয়েছে দুই দলের ভেতরে। সো মাহিদুল ধারাবাহিকভাবে এরকম পারফর্ম করে যাচ্ছে অ্যান্ড হি ইজ আ বিগ হিটার অফ দ্য বল, বড় বড় ছক্কা মারছে, খুবই আশা জাগানিয়া পারফরমেন্স। আমরা সোহেল সামির কাছে জানতে চাচ্ছিলাম যে দেখেন প্লে অফের রেসে তো এখনও নাই, তবে প্লে অফের সম্ভাবনা এখনও টিকে রয়েছে। তারপরেও কি মনে হয় যে রংপুর রাইডার্স ধরেন এখন লুজিং স্ট্রিকে আছে, তারপরেও তাদের আমরা তো তাদের শক্তিমত্তা সম্পর্কে জানি, ফরচুন বরিশাল এত বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে টিম করেছে, তাদেরকে টপকে কি খুলনা টাইগার্সের পক্ষে সম্ভব হবে চ্যাম্পিয়ন হওয়াটা? আমি আশাবাদী, বাকিটা দেখা যাবে। অবশ্যই আমরা কথা বলবো গতকালকের যে ম্যাচটা ছিল ফরচুন বরিশাল আর ঢাকা ক্যাপিটালস, কারণ আপনি তানজিদ হাসান তামিমের কথা বলছিলেন, লিটন দাসের কথা বলছেন, যে দলটা টুর্নামেন্টে হাইয়েস্ট রানের একটা টোটালের একটা রেকর্ড দাঁড় করালো, দুজন ওপেনার সেঞ্চুরি করলো, সেই দলটার কেন মানে এই অবস্থা? আমরা একটু স্কোর কার্ডটা দেখতে চাইবো। মানে দেখুন 73 রান ঢাকা ক্যাপিটালস, 73 রানে অল আউট। থিসারা পেরেরা তিনি 15 করেছেন, লিটন দাস রনসফোর্ড বিটন 10-10 করেছেন। ঠিক আছে, দাভিদ মালান খুব ইজিলি জিতে যায় ফরচুন বরিশাল, বাট ঢাকা ক্যাপিটালস কেন এমনটা হচ্ছে? মানে তাদের কম্বিনেশনে কেন এতটা প্রবলেম হচ্ছে? ডু ইউ নো দিস গাই রনসফোর্ড বিটন? মানে আমরা কি চিনি তাকে? না, খুব বড় নাম না। সো যেখানে অ্যালেক্স হেলস খেলছে কোনো টিমে, তো যেখানে আপনার ধরেন মানে অন্যান্য টিমে খুশদিল শাহ, ইফতেখার খেলছে, এইরকম মানে প্লেয়াররা খেলছে, সেখানে ঢাকা যদি এখন রনসফোর্ড বিটনকে খেলায় বা আরও 2-1জনকে খেলিয়েছে, তাদের নাম আমার আসলে ঠিক মনে নাই, কারণ আমি তাদেরকে আসলে ওইভাবে করে চিনি না। তো এরকম ওভারসিজ ক্রিকেটার দিয়ে আপনি যখন খেলাবেন, সো টিমটা প্রথমত যেই জায়গাটাতে ভুল করেছে, প্রথমত থিসারা পেরেরাকে তারা ক্যাপ্টেন করেছিল, আমার মতে দ্যাট ওয়াজ এ মিস্টেক। লিটন দাস ন্যাশনাল টিমকে লিড করছিল, ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত সিরিজ জিতে এসেছিল, লিটন দাসকে এই টিমের ক্যাপ্টেন করা উচিত ছিল। দো হি ওয়াজ লাইক আউট অফ ফর্ম ক্রিকেটার, আউট অফ ফর্ম কারণে তাকে কোনো একটা ম্যাচে ড্রপও করা হয়েছিল। তো তারপরেও লিটন দাসের উপরে এই টিম আস্থা রাখতে পারতো। তো এই টিমে কে কে ছিল? লিটন দাস, মুস্তাফিজুর রহমান টি-20 সিজন পারফর্মার, এর সাথে সাব্বির রহমান ভালো টাচে থাকা ক্রিকেটার, বাট সাব্বির রহমানও প্রথম 2 ম্যাচে খেলতে পারেনি ডিসিপ্লিনারি ইস্যুর কারণে। সেও কিন্তু শ্রীলঙ্কাতে টি10 লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। তারপর ওভারঅলভাবে মানে কম্বিনেশনটা এই টিমের আসলে ওইভাবে দাঁড়ায়নি, সেই ঘটনাটা ঘটে। আর মানে তানজিদ হাসান তামিম আর লিটন দাসের পরে তারপর ব্যাটিং ডেপথটা কেন যেন ধরেন আস্থাও রাখেনি। ধরেন আপনি হাবিবুর রহমান সোহান, মানে আপনার ডোমেস্টিক সার্কিটের তো মোটামুটি পরিচিত নাম, তাই না? বা আপনার শাহাদাত হোসেন দীপু, সেও কিন্তু ডোমেস্টিক সার্কিটে পরিচিত নাম, কিন্তু এই প্লেয়ারগুলোর উপরে আস্থা তো টিম ম্যানেজমেন্ট রাখেনি। 3 ম্যাচ 4 ম্যাচ করে বোধহয় খেলিয়েছে, এরকম খেলিয়েছে। তো শুরু থেকেই যখন হচ্ছে টানা ম্যাচ হারার ভেতরে ছিল আর কি, টানা 6 ম্যাচ হারলো, তো যদি প্রথম 2-1টা ম্যাচ শুরুর দিকে জিততে পারতো আর কি, তাহলে একটা মোমেন্টাম হয়তো বা তারা পেতো। বাট আমার কাছে মনে হয়েছে যে ম্যানেজমেন্ট স্টেবল হতে সময় নিয়েছে, ক্যাপ্টেন সিলেকশন ওয়াজ পুয়ার। লিটন দাস, মানে আমরা যদি বলি দলটার প্রবলেমটা কিন্তু ফ্রম বিগিনিং, কারণ হচ্ছে যে আপনার
যখন ড্রাফটের টেবিলে কোনো ক্রিকেটার থাকে না, আমরা নর্মালি অন্যান্য যে লিগের ড্রাফটের টেবিলগুলো দেখি, সেখানে অ্যাটলিস্ট কোচ কিংবা আপনার মেন্টর কিংবা সেই দলের আগের রিটেইন করা প্লেয়ার যাই হোক, কেউ না কেউ তো থাকবে। সেখানে কাউকেই রাখেনি দলটি, মানে ক্রিকেটিং কোনো মাইন্ড ছিল না, ডেফিনেটলি ছিল না। এই কারণে তো এই ভুলগুলো, এই ভুল সিদ্ধান্তগুলো হয়েছে। যদিও খালেদ মাহমুদ সুজান রিনাউন্ড ক্রিকেটের মাইন্ড, ক্রিকেটের ব্রেইন, রিনাউন্ড, কিন্তু তারপরেও তার তাকে যদি ওই ড্রাফটের সময় ইনভলভ করা যেত, তারপরে তার ফ্র্যাঞ্চাইজি পারফরম্যান্স ইজ নট গুড। মানে গত সিজনেও সে ভালো পারফর্ম করেনি, এই সিজনে ভালো পারফর্ম করেনি, এবং টানা বোধহয় খালেদ মাহমুদ সুজানের নেতৃত্বে একটা দল 16 ম্যাচ বা এরকম 15-16 ম্যাচ হেরেছে, হুইচ ইজ আ রেকর্ড। তো এই ঘটনাটা ঘটেছে। সো ক্রিকেট ব্রেইনের ক্রাইসিস ছিল ডেফিনেটলি এই টিমে। কিন্তু সবচেয়ে বেশি সুনাম ঢাকা ক্যাপিটালসে, তারা প্লেয়ার্সদের পেমেন্ট সবচেয়ে বেশি দিয়েছে এখন পর্যন্ত, ঠিকঠাক পেমেন্ট করেছে, সব ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করেছে। দেন এগেন ওই জায়গাগুলোতেই আমার মনে হয় যে ভুল করেছে, যে কম্বিনেশন ঠিক করা, প্লেয়ারদের উপরে আস্থা রাখা বা না রাখা। এই যে সোহানের কথা বললাম, হাবিবুর রহমান বা সাদাত হোসেন দীপু, সাবির রহমান এবং তাদের যে বিদেশি ক্রিকেটার, সেই জায়গাটাতে যদি তারা আরও ভালো ভালো ক্রিকেটারকে পিক করতো তাহলে হয়তো বেটার রেজাল্ট হতো। অবশ্যই। সোহেল সামি, আপনি তো ঢাকা ক্যাপিটালসের ব্যাপারে শুনেছেন, শাকিব খান ঢালিউড কিং, তিনি দলটাকে নিয়েছিলেন, সবাই একটা আশা করেছিল, বিশেষ করে যারা ছবি জগতের সাথে জড়িত তাদের সবার একটা আগ্রহ ছিল, থাকে নর্মালি, মানে আগ্রহ তো ছিল। আপনি যেহেতু গান করছেন, সঙ্গীত জগতের সাথে যুক্ত, আপনার কতটুকু আগ্রহ ছিল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে? সেই ঢাকা ক্যাপিটালসের এই যে আস্তে আস্তে পারফরমেন্সটা খারাপ হয়ে যাওয়া, পড়ে যাওয়া, তাদের বিদায় নেওয়াটা, এটা কতটুকু হতাশাজনক ছিল? ঢাকা ক্যাপিটাল মানে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে তারা তো মাঠের চেয়ে আবার মাঠের বাইরে কিন্তু তাদের দাপটটা অনেক বেশি, গান বাজনা দিয়ে সবকিছু দিয়ে, এবং মিউজিক ভিডিও করছে সুন্দর একটা। এবং আপনিও হয়তো খেয়াল করছেন যে ওইখানে মানে অনেক বড় বড় স্টার দিয়ে হচ্ছে এলো মিউজিক ভিডিওটা করা হয়েছে। তো আসলে মানে ঢাকা ক্যাপিটালস নিয়ে আমাদের সাধারণ মানুষের যে আশাটা ছিল, ওই আশাটা আসলে ওইভাবে আমার মনে হচ্ছে যে পূরণ হয়নি। অবশ্যই, মানে আপনার হয়তোবা দল খুলনা, এখনো রেসে আছে, আমার বাড়ি ঢাকা, যার কারণে একটু কষ্ট হয় যে ঢাকা ক্যাপিটালসের কেন এই অবস্থা হবে, তাই নয় কি? আপনি কোন দল সাপোর্ট করছেন? না, মানে একটা থাকে না, একটা সফট কর্নার তো থাকে। আমি প্রচুর মানুষের সাথে তো ডেফিনেটলি কথা বলি যারা ক্রিকেট দেখে। সো ঢাকা ক্যাপিটাল, ঢাকার মানুষ যারা, গতকালকে আমি স্টেডিয়ামে গিয়েছি, ওখানে আমি অনেকেই বলে পুরান ঢাকাতে খেলা দেখতেছে, একদম বলে যে খানদানি ঢাকা আমরা। সো খানদানি ঢাকা, তারা ঢাকাকে সাপোর্ট করতে এসছে, সাপোর্ট করতে এসে যদি দেখে যে 73 রানে অল আউট হয়ে গেল টিম, হতাশাজনক না? এটা লোয়েস্ট স্কোর এবারে বিপিএল এ। মানে দেখা গেছে মাঠে ঢোকার আগে বললো যে ভাই ঢাকা ক্যাপিটালস কখন ব্যাটিং এ নামবে, ভাই ওরা তো ব্যাটিং করে অলরেডি শেষ। তো সেটাই তো হলো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শাকিব খানের এই ইনক্লুশন খুবই ইম্পর্টেন্ট বিপিএল এ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। শাকিব খানের ইনক্লুশন মানে হচ্ছে, ধরেন এটা আসলে বিপিএল কে এনরিচ করে, কারণ হচ্ছে যে কাভারেজের জায়গা থেকে ডেফিনেটলি আরেকটু, এমনি বিপিএল কাভারেজ তো পায়, কিন্তু যখন শাকিব খান বিপিএল এ ইনভলভ হয় তখন কিন্তু ওভারঅল বিপিএল এর যে কাভারেজ সেটা আরেকটুখানি গ্ল্যামারাইজড হয়, গ্ল্যামারের ইনভলভমেন্ট হয়। সো বেসিক্যালি তো বিপিএল ইজ লাইক এন্টারটেনমেন্ট, তাই না? মানে ক্রিকেট, এটা তো টি-20 ক্রিকেট এন্টারটেনমেন্ট। সো সেখানে শাকিব খানের ইনভলভমেন্ট সেটা বিপিএল এর ভ্যালুকে বাড়ায়। তো যেমন হচ্ছে ধরেন দল যদি জিততো তাহলে তো শাকিব খান রেগুলারই মাঠে যেত, আপনি গ্যালারিতে সবসময় শাকিব খানকে দেখতেন, শাকিব খানের প্রেজেন্স দর্শকদেরকে উৎসাহ দিত, শাকিব খানের কারণে প্রচুর দর্শক মাঠে যেত, যে শাকিব খানের ফ্যান যারা, শাকিব খান ইজ লাইক দ্য এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার। সো শাকিব খান মাঠে যাওয়া মানে কিন্তু শাকিব খানের যে ভক্তরা তারাও মাঠে যেত। সো এই আপনি সেই ব্যাপারে, মানে সেই আত্মবিশ্বাসটা শাকিব খানকে আসলে দলটা দিতে পারেনি। আমরা একটা বিরতিতে যাব। সোহেল সামি, আপনাকে একটা গান গাইতে হবে, তারপর আমরা বিরতিতে যাব। আচ্ছা, আমি আমার নিজের লেখা এবং সুর করে একটা গান শোনাচ্ছি। স্বপ্ন আমার সত্যি হবে তোমায় যদি কাছে পাই, জীবন আমার ধন্য হবে একটু ছোঁয়া যদি পাই। তুমি আমার স্বপ্ন পরি, তুমি আমার সুখের তরি, তুমি আমার স্বপ্ন পরি, তুমি আমার সুখের তরি। তুমি আমার স্বপ্ন পড়ি, এই গানটা কিন্তু শাকিব খানও গেয়েছিলেন যখন তিনি ঢাকা ক্যাপিটালসের দলটা গড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নটা আসলে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার জন্য আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আর একটু পর বিপিএল এর আরও গল্প নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসির বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামির গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া উপস্থাপক
ফাহিম রহমান এবং একই সাথে আছেন সঙ্গীত শিল্পী সোহেল সামি। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, আমরা আপকামিং ম্যাচ নিয়ে কথা বলতে চাই। আর কিছুক্ষণ পরে যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে সেটি চিটাগং কিংস সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। চিটাগং কিংসের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। সিলেট স্ট্রাইকার্স অলরেডি টেবিলের তলানিতে থেকে ইতিমধ্যে তাদের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে। চিটাগং কিংসের জন্য এই ম্যাচটা বেশ সহজ নাকি, মানে যদি শক্তির হিসাব করি আমরা, নাকি ফাহিম রহমান? লাস্ট ম্যাচ তারা জিতেছে, সো এই ম্যাচটা জিতলে তাদের আসলে শেষ 4 কনফার্ম হয়ে যায়। আর যদি তারা হারে তো সেই ক্ষেত্রে ইকুয়েশনের দিকে তাদেরকে তাকিয়ে থাকতে হবে। চিটাগং কিংসের কিন্তু এখনও সম্ভাবনা আছে টপ 2-তে থাকার, যেহেতু আজকে রংপুর রাইডার্স হেরেছে। তো সেই জায়গাটাতে রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ করার অবস্থায় চিটাগং কিংস আছে। যদি তারা তাদের রেস্ট অফ দ্য ম্যাচেস যদি জেতে তাহলে তাদের পক্ষে সেটা কিন্তু আসলে সম্ভব। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ইটস আ ভেরি গুড সাইড। এবং লাস্ট ম্যাচ তারা জিতেছে, যেখানে পারভেজ হোসেন ইমন লাস্ট ম্যাচে মোটামুটি একটা ইনিংস খেলেছে। ফাইনালি হি গট সাম রানস। নাইম ইসলামের একটা 50 আমরা দেখেছি। গ্রাহাম ক্লার্ক ইজ দ্য কি ম্যান ব্যাটিং অর্ডারে। পারভেজ ইমন কি শেষ পর্যন্ত চিটাগং এর যে মালিক পক্ষ তাদেরকে খুশি করতে পেরেছেন? আমি জানি না, তার পেমেন্ট হয়ে যাওয়ার কথা, যেহেতু সে ব্যাক টু ব্যাক প্লেইং 11-এ থাকছে। আগের ম্যাচে খেলেছে সম্ভবত, আজকেও সে খেলবে। হয়ে যাওয়ার কথা, তার পেমেন্ট নিয়ে আলোচনা আসলে ছিল। এবং একই আলোচনা ছিল বিনুরা ফার্নান্দোকে নিয়েও, যে সে আসলে পেমেন্ট পেয়েছে কিনা। তো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে সম্ভবত তাকেও রাখা হচ্ছে। আর লাস্ট ম্যাচটা মূলত হায়দার আলী জিতিয়েছে। হায়দার আলী প্লেড আ বিউটিফুল নক, দারুণ একটা ইনিংস খেলেছে। শামীম হোসেন পাটোয়ারি টুর্নামেন্ট শুরু করেছিল খুব ভালোভাবে। কিছু ইনিংস আমরা দেখেছিলাম শামীম হোসেন পাটোয়ারি বেশ চমকপ্রদ ভালো, কিন্তু সেই ধারাবাহিকতা সে আসলে ধরে রাখতে পারেনি। আর বোলিংয়ের ক্ষেত্রে তো শরীফুল ন্যাশনাল স্টার, খালেদ রয়েছে এবং আরাফাত সানি এফেক্টিভ বোলিং করে থাকে আসলে। সো ওভারঅল ইটস আ গুড স্কোয়াড, খারাপ না। মানে ইভেন গ্রাহাম ক্লার্কও তো ভালো করছে, তাই না? গ্রাহাম ক্লার্ক ভালো করছে, হি ইজ দ্য কি ম্যান। রানের ভেতরে রয়েছে মোটামুটি রান। এই দলটার কি ম্যান বলতে গেলে গ্রাহাম ক্লার্ক এবং হায়দার আলীর উপরে ডিপেন্ড করবে আর কি, হাউ দে গোনা পারফর্ম। মূলত অবশ্যই সিলেটের 11টা একবার দেখে নিই, যদিও সিলেটের 11টা দেখা এখন একটু রিস্কি হয়ে যায়। কারণ হচ্ছে যে এক এক সময় কখন কোন প্লেয়ারকে ধরে খেলিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না। যেমন এই যে জর্জ মুন্সে, অ্যারন জোন্সকে দেখছি, কিন্তু হঠাৎ করে কাদিম এলাইনকে খেলিয়ে দেওয়া, কিংবা আপনার মানে নামগুলিও বেশ মানে চমকপ্রদ নাম। কেন মানে এই ধরনের ক্রিকেটাররা কেন আসছেন যাদের ব্যাপারে আমরা কখনোই শুনিনি, কখনোই জানি না, তাদেরকে নিয়ে আমরা বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে খেলিয়ে দিচ্ছে? কারণ অ্যারন জোন্স আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করেছিল। আমেরিকান ক্রিকেটার টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করেছে। সামিউল্লাহ শিনওয়ারি আফগানিস্তানের মোটামুটি পরিচিত নাম। জর্জ মুন্সে স্কটল্যান্ডের প্লেয়ার। সো না, এখন সবই ঠিক আছে, বুঝলাম। জন রাস জেগাসের, মানে উনি ত্রিনিদাদের প্লেয়ার, আমি কখনো ওনার নাম শুনি নাই। কাদিম এলাইন, তিনি 1 রান করেছেন লাস্ট ম্যাচে। আহসান ভাট্টি, যার কিনা রেকর্ডই পাওয়া যাচ্ছে না। মানে এইরকম প্লেয়ারদের নিয়ে কেন, মানে এই ধরনের কেন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? মানে এটা কি আসলে আমাদেরকে একটা পরীক্ষায় ফেলা, যে না ঠিক আছে দেখি খুঁজে বের করো সে কোথায় খেলেছে, এরকম কিছু একটা? সিলেট স্ট্রাইকার্স মূলত আসলে লো বাজেট টিম। বাস্তবতা হচ্ছে যে খুবই লো বাজেটের টিম করেছে তারা, অল্প টাকার টিম বলা যায়। তো সেই জায়গাটাতে তারা বিদেশি ক্রিকেটার এনেছে, কিন্তু খুবই এভারেজ বা বিলো এভারেজ মানের ক্রিকেটার। তো তাই এর ভেতরে বললাম যে অ্যারন জোন্স আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছিল। হয়তো চিন্তা করেছে আচ্ছা ঠিক আছে তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ ভালো করেছে, বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে পারে, বা পল স্টার্লিংকে তারা। কিন্তু মানে রংপুরের ঠিক যেভাবে স্টিভেন টেইলরকে নিয়ে একটা ধোকা খেয়েছে সেই জিএসএল ফাইনালের পরে, ঠিক সেরকম সিলেট স্ট্রাইকার্সকেও একটা ধোকা খেতে হয়েছে একজন ইউএস এর প্লেয়ারকে নিয়ে। যাই হোক, আমরা একটু চলে যেতে চাই মিরপুরে। সেখানে আছেন সহকর্মী শাহান পাপন, তার সাথে একটু কথা বলতে যাচ্ছি এই সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল চিটাগং কিংস ম্যাচটা নিয়ে। শাহান পাপন, আপনার প্রতি একই প্রশ্ন থাকলো ফাহিম রহমানের মতো। এই যে এই কাদিম এলাইন, তারপরে হচ্ছে জন রাস জেগাসের, আহসান ভাটি, ওনাদেরকে এই ম্যাচেও খেলার সম্ভাবনা আছে কিনা? মানে সিলেট স্ট্রাইকার্স কি তাদের শেষটা এইভাবেই টানতে চাচ্ছে কিনা এই ম্যাচেও? মানে সবসময়ই হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যেহেতু মানে এলোমেলো বিষয়গুলো চলে আসছে, সুতরাং সেগুলো দিয়ে আসলে শুরু করতে চাই। কনক, সাথে নিশ্চয়ই ফাহিম রহমান আছে, একটা প্রশ্ন করতে চাই। কোনো একজন সাদা চামড়ার একজন ভদ্রলোক কিংবা একজন ভদ্র মহিলা যখন বাংলাদেশের কোনো একটা জনাকীর্ণ জায়গায় দাঁড়ায় কিংবা ফাঁকা জায়গায় দাঁড়ায়, 5 মিনিটের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যায়, মানুষ দেখতে আসে কে। ঠিক তেমনি আপনি যখন দেশের বাইরে যাবেন, অন্য কোথাও কোনো দেশে যাবেন, তখন আপনি পরিচয় দেবেন আমি হচ্ছে বিদেশের কেউ, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। আমাদের কৌতূহলের জায়গাটা অনেক বিশাল, আমরা কৌতূহল নিয়েই যেন জন্মাই। সুতরাং এই যে নামগুলো বললেন ক্রিকেটারদের, আমরা আসলে স্ট্যাটও সেভাবে আসলে খুঁজে পাই না।
বিদেশি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে বিদেশি ক্রিকেটার রাখতে হবে দলের সাথে। যাই হোক, খেলার প্রসঙ্গে যেতে চাই। আপকামিং খেলাটা নিয়ে না হয় আলোচনা নাই করি, যেটা চলে গেছে সেটা নিয়েই না হয় কথা বলি একটু। 394 রানের একটা ম্যাচ দেখলেন, তারপরেও যদি সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ না করে আপকামিং ম্যাচের দিকে যান, তাহলে ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায় না? তার চেয়ে বরং এইটা নিয়ে চলুন আমরা কথা বলি। এখনো পর্যন্ত বিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় যদি তাকাই, সেরা 5 ব্যাটারি বাংলাদেশের, এবং সেই 5 ব্যাটারের মধ্যে 4 জন কিন্তু আবার সেঞ্চুরি করেছে। আজকে একটা সেঞ্চুরি দেখেছে নাইম শেখের। এবং কথা হলো, সেটা নয় পরে আসি, বোলিংয়ের দিকে যাই। বোলিংয়ে সেরা 5 বোলারের মধ্যে 2 জন বাংলাদেশি রয়েছেন, 5 জনের মধ্যে 2 জন বাংলাদেশি রয়েছেন। একজন তাসকিন আহমেদ 25 উইকেট নিয়ে আছেন, আর একজন 17 উইকেট নিয়ে আছেন। সুতরাং যদি এই বিষয়টা বিশ্লেষণ করতে যাই, ফাহিম রহমান নিশ্চয়ই এই কথাটা ধরতে পারবেন যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ যে দলটা ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে কে কতটা পারফর্ম করলেন। আমি সেরা 5 ব্যাটারের মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, তানজিদ তামিম, তিনি একটা সেঞ্চুরি করেছেন। এর বাইরে কাউকেই কিন্তু দেখতে পাচ্ছি না। মাত্র তৃতীয় ম্যাচটা খেললেন সৌম্য সরকার, সেখানে 74 রানের একটা ইনিংস খেলেছেন, আশাব্যঞ্জক নিঃসন্দেহে, কেননা আমরা টপ অর্ডার নিয়ে বরাবরই ভুগে থাকি। কিন্তু বোলিংয়ের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু সেইভাবে আসলে কেউই, মানে তাসকিন আহমেদ ছাড়া কেউই আসলে মন জোড়াতে পারেনি। সেই জায়গায় আসলে আমার প্রশ্নটা ফাহিম রহমানের কাছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসেছে, বিপিএল এর পরপরই বিমান ধরতে হবে বাংলাদেশ জাতীয় দলকে। সেখানে বাংলাদেশের ব্যাটাররা, আপনি আসলে সাদা বলের ক্রিকেটে কখনোই টি20 না ওয়ানডে এটা দিয়ে বিচার করা যাবে না, কারণ আপনার নি, টো, এলবো এগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে ব্যাট সুইং করাতে পারবেন। আর ব্যাট সুইং মানে করলেই কিন্তু আসলে বোঝা যায় যে আপনি ট্র্যাকে আছেন কি নাই। সুতরাং সেই প্রশ্নটা আসলে রাখতে চাই। ফাহিম রহমান, কেমন দেখছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা যারা বিপিএল খেলছে, মানে স্কোয়াডের সদস্যরা? কনক? অবশ্যই পাপন, আপনি আমাদের সাথেই থাকুন, ফাহিম রহমান উত্তরটা দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি উইল বি আ ডিফারেন্ট বল গেম ফার্স্ট অফ অল, বিষয়টা এরকম। তো সেই জায়গাটাতে বাস্তবতা হচ্ছে যে ক্যাপ্টেন নাজমুল শান্ত তো আসলে ফরচুন বরিশাল প্লেইং 11-এই থাকছেন না। জি, তো তার আসলে মানে টি20-র ফর্মের কারণে প্লেইং 11-এ নাজমুল শান্ত থাকছেন না। মাহমুদুল্লাহ রিয়াদ 2টো ইনিংস এখন পর্যন্ত খেলেছেন। মুশফিকুর রহিম এখন পর্যন্ত সেভাবে করে কোনো ইনিংস আসলে খেলতে পারেনি। আমাদের ব্যাটিং অর্ডারে যারা থাকবেন রেগুলার, ওপেনারদের ভিতরে পারভেজ হোসেন ইমন তো স্ট্রাগল করছিলেন, লাস্ট ম্যাচে কিছু রান করেছেন, একটা 40-র মতো একটা ইনিংস তিনি খেলেছেন। তানজিদ হাসান তামিম হচ্ছে রিদমে থাকা ক্রিকেটার। সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরেই আজকে দারুণ একটা ইনিংস খেলেছেন। সৌম্য যদি ভালো রিদমে থাকে সেটা দারুণ ব্যাপার হবে। সেই ক্ষেত্রে আসলে ইনিংসের সূচনা করবেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। পারভেজ হোসেন ইমন হচ্ছে ব্যাকআপ ওপেনার। আচ্ছা, এরপরে সিরিয়ালি ব্যাট করতে আসবেন তাওহিদ হৃদয় মোটামুটি কিছু রান করছেন, অনেক বড় ইনিংস খেলেননি বা অনেক রান করেনি, বাট কিছু রান আসলে করছেন। নাজমুল শান্ত, এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর জাকের আলী অনেক তো ভালো খেলছেন নিঃসন্দেহে। রিশাদ হোসেন এরপরে থাকছেন। আর বোলিংয়ের ক্ষেত্রে তাসকিন আহমেদ সুপার রিদমে থাকা ক্রিকেটার। তানজিম হাসান সাকিব ইনজুরিতে ছিল, বাট মনে হয় ভালো শেপে তানজিম হাসান সাকিব আসলে রয়েছে। এছাড়া নাসুম আহমেদ আমাদের লেফট আর্ম স্পিনার। মেহেদী হাসান মিরাজ তো গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। সো বিপিএল এর পারফরমেন্স নিয়ে ওয়ারিড হওয়ার মতো একটা ব্যাপার যে আমাদের সব প্লেয়াররা খুব একটা রিদমে নাই। আবার আমরা যদি চিন্তা করি যে ওয়ানডে ফরম্যাট বা খেলা হবে আসলে দুবাইয়ে, কিংবা খেলা হবে হচ্ছে রাওয়ালপিন্ডিতে বা পাকিস্তানে, যেখানে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে এসছে, সো ওইখানকার উইকেট সম্পর্কে বাংলাদেশ খুব ভালোভাবে অবগত রয়েছে এবং ওখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে রানও করেছে। সো সেই ক্ষেত্রে একেবারে আশাহত হওয়ার মতো ঘটনাও আসলে না। আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ শুড পুট আপ আ ভেরি গুড ফাইট, খুব ভালো ফাইট বাংলাদেশের করা উচিত। আর ওভারঅল স্কোয়াডের কথা বলে, এই স্কোয়াডে আসলে একটা পজিশন নিয়েই বিতর্ক ছিল, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন নাকি লিটন কুমার দাস। অভিজ্ঞতা বিবেচনা নিলে লিটন কুমার দাসের কথাই চিন্তা করা যেত, কিন্তু আসলে লিটনের পারফরমেন্স এত খারাপ ছিল বিপিএল এর আগে যে তার বাদ পড়াটা এটাকে কোনোভাবে আসলে এটা অনেকটাই অবধারিত ছিল যে লিটনের আসলে অবশ্যই, মানে আমরাও আশা করি যে পারফরমেন্সটা যেমনই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাটলিস্ট বাংলাদেশ গুড ফাইট দিবে, এই আশাই তো আমরা করতে পারি। ফাহিম রহমান, আপনাকে ধন্যবাদ শাহান পাপনের যে মানে প্রশ্নের উত্তরটা সেটা দেওয়ার জন্য। শাহান পাপন, আপনি হয়তো বা আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন, ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে শাহান পাপন কথা বলছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডের সেটা নিয়ে। আমরা সোহেল সামির কাছে আবার আরেকটা গান শুনবো, নিয়ে আরেকটা বিরতি নিতে হবে আর কি। আচ্ছা, আমি এবার একটি আমার মৌলিক গান শোনাচ্ছি। প্লিজ। ভালোবাসলে বন্ধু দুঃখ পেতে হয়, কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়, এতে কি
বন্ধুকে স্বার্থপর ভাবা যায়, না 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 রে না না, না 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 রে না। এতে কি বন্ধুকে স্বার্থপর ভাবা যায়। দারুণ দারুণ। আমরা শুনছিলাম সোহেল সামির কণ্ঠে আরেকটি গান, আরও গান শুনবো, তার জন্য থাকতে হবে বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ। আমাদের এই আয়োজনের সাথে স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, এবং আছেন সঙ্গীত শিল্পী সোহেল সামি। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে। ইতিমধ্যে আমাদের দিনের দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে গিয়েছে, আমরা সেই ম্যাচটা দেখার চেষ্টা করবো। একই সাথে আমরা ওই ম্যাচটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সোহেল সামির সাথে। আমরা ওই যে বিদেশি নিয়ে কথা বলছিলাম একটু আগে, এই ফাহিম রহমানও বলছিলেন যে আমাদের যে বিদেশিরা আসছেন, যারা আসছেন তারা মানে তাদেরকে অনেকেই চিনতে পারছেন না। আপনি ফলো করছেন, আপনি একজন সমর্থক হিসেবে মানে এই বিদেশিদেরকে নিয়ে কি আসলে বিপিএল এর মানদণ্ড কি খুব বেশি উপরে উঠে যাবে? আসলে আমার কাছে যেটা মনে হয়, ফাহিম ভাই তো বলছেন বিষয়টা প্রথম দিকেই বলছেন যে বিদেশি প্লেয়ারদের চেয়ে আমাদের বাংলাদেশি প্লেয়াররা কিন্তু ভালো করতেছে। 100-এর দিকে তাকাইলে বাংলাদেশি প্লেয়ারদের বেশি, উইকেটের দিকে তাকাইলে তাদের উইকেট বেশি, বাংলাদেশের প্লেয়ারদের বেশি, আবার হচ্ছে হলো হাফ সেঞ্চুরির দিকে তাকাইলে ওটাও বাংলাদেশের দখলে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিদেশি প্লেয়ার না হলেও বিপিএল একটা ভালো সুন্দর একটা মানে আয়োজন হতে পারে, এবং এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হতে। কিন্তু একসময় ধরেন যে যেই টুর্নামেন্টে ক্রিস গেইল এসেছেন কিংবা তার থেকেও ভালো তারকারা এসেছেন, সেখানে এখন এই বিদেশিরা আসছেন যাদের নাম কখনো বিদেশিদের আসার পিছনে তো কারণে যে ফাহিম ভাই যেটা বললেন যে বাজেটের একটা ব্যাপার আছে। আসলে যেই বাজেট নিয়ে এবার এই যে সিলেটের কথা বললেন ভাইয়া, যে সিলেটের যে বাজেট, এই বাজেটে তো আসলে ওই মানের প্লেয়ার আসবে না। অবশ্যই এবার যারা আসছে আমরা ওই যে মানে অনেক চিনিও না, মানে নামই শুনি নাই কোনোদিন যে এরকম একটা বিদেশি প্লেয়ার বাংলাদেশে এসে খেলা করতেছে। তা তো অবশ্যই, মানে আমরা বিদেশিদের কথার সাথে এইবারে যেটা হয়েছে, এর আগে মনে হয় কোনো বিপিএল এ কখনো এরকমটা হয়নি, এই যে পারিশ্রমিক নিয়ে যেই না, পারিশ্রমিক দিক থেকে যা ঘটেছে এটা ইতিহাস তৈরি করে ফেলেছে। এরকম ঘটনা ডেফিনেটলি হয়নি যে আপনার নিয়ম পাল্টে ফেলতে হলো। মানে দুর্বার রাজশাহী একটা ম্যাচ খেললো যেখানে কোনো বিদেশি ক্রিকেটার তাদের প্লেইং 11-এ নাই, যেখানে আপনার বাইলজ অনুযায়ী প্লেইং 11-এ তো 2জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে, তো নিয়মও পাল্টে ফেলতে হয়েছে। তো এই ঘটনা তো এর আগে আসলে কখনো হয়নি। ইনফ্যাক্ট প্লে অফে যে দুর্বার রাজশাহী খেলবে, যদি দুর্বার রাজশাহী চলে যায় তখন আসলে কি হবে পরিস্থিতি, মানে তখন কিভাবে এই টিমটা চলবে, এবং আমি ঠিক জানি না আসলে। তো একটা ব্যাপার হচ্ছে যে ওনারা তো আগে থেকে জানতেন যে বিপিএল এ টিম করতে গেলে 8 থেকে 10 কোটি টাকা লাগে, আর আপনি যদি খুব ভালো মানের টিম মানে রংপুর রাইডার্স কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো টিম করতে চান তাহলে আপনাকে 15 কোটি টাকা খরচ করতে হবে। সো 8 থেকে 10 কোটি টাকা হচ্ছে লাগবেই, না হলে এটা হবেই না, আপনি বিপিএল এ টিম পরিচালনা করতে পারবেন না। তো এখন তো মনে হচ্ছে যে যারা নিয়েছে, যে গ্রুপটা নিয়েছে, সেই গ্রুপটা সম্পর্কে আমরা খুব একটা ভালোভাবে আসলে ওয়াকিবহাল না, তো তারা আসলে সেই প্রিপারেশন নিয়েছিল বলে তো আমার কাছে মনে হচ্ছে না। মানে ইভেন মানে সেই গ্রুপের মধ্যে এমনও 2-3 জন আছেন যারা কিন্তু এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এই পারিশ্রমিক ইস্যুতেই, তারা প্রিমিয়ার লিগে রাইট, এক্স্যাক্টলি। সো যেটা শুনছি যে আপনি তামিম ইকবাল যেটা প্রেস কনফারেন্সে এসে বলেছে যে প্রত্যেকবার যেটা হয় যে 25% পেমেন্ট আপনি দেওয়া হয়, 25% দেওয়ার পর তারপরে হচ্ছে প্লেয়ারদের সাথে নেগোসিয়েশনে বসে মালিক পক্ষ, নেগোসিয়েশনে বসে তারপরে হচ্ছে চেষ্টা করে যে কাকে কি দিয়ে ম্যানেজ করা যায়। দিস ইজ ভেরি আনপ্রফেশনাল না? তো যেখানে প্লেয়ার্সদের গ্রেডিং করে দেওয়া হয়, প্লেয়ার্সরা কে কত পেমেন্ট পাবে সেটা বিসিবি থেকে ঠিক করে দেওয়া হয়, তারপরে যদি এখন মালিক পক্ষ এসে নেগোসিয়েশন করার চেষ্টা করে প্লেয়ারদের সাথে যে ভাই আমার টাকা না, এই টাকা নাও, এই টাকা নিয়ে তুমি খুশি থাকো, এটা তো এর চেয়ে অপেশাদার আর কি হতে পারে? আপনি বিপিএলকে যদি পেশাদার করতে চান, নাম্বার 1 যে আপনি বারবার বলছেন যে বিপিএল পেশাদার করতে হবে, সবার আগে বিপিএল পেশাদার প্রথম স্টেপ, অন্য সব কিছু পরে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্লেয়াররা 100% পেমেন্ট পাবে, এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। এইখানে যদি 9-6 হয়, এইখানে যদি ওই নেগোসিয়েশন 10% কম দিব, 20% কম দিব, সেটা প্রফেশনাল টুর্নামেন্ট হতেই পারে না, কোনো সুযোগই নেই হওয়ার। সবার আগে প্লেয়ারদের পেমেন্ট 100% হলে আপনি পেশাদার বিপিএল এর পথে প্রথম ধাপ পার করলেন। তারপরে অন্যান্য বিষয় নিয়ে কথা বলা যায়, ব্রডকাস্ট কীরকম হচ্ছে, মাঠের ব্র্যান্ডিং কীরকম হচ্ছে, মাঠের বাইরের কী অবস্থা, দর্শকরা টিকিট ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলো সব পরে, এগুলো অনেক পরের ব্যাপার। সবার আগে হচ্ছে আপনার মাঠে যারা ক্রিকেট খেলবে তাদের পেমেন্টের ক্ষেত্রে আপনি একদম 100% পেমেন্ট করছেন কিনা, এটা যদি করেন পেশাদারিত্বের প্রথম ধাপ হচ্ছে এটা।
অবশ্যই আপনাকে ধন্যবাদ ফাহিম রহমান। এই যে তথ্যগুলো বিসিবির কর্মকর্তারা আমরা আশা করি জানে, আর যদি না জেনে থাকেন তাহলে আবার শুনবেন, আরও বেশিবার শুনবেন, আমরা যারা ফলো করছি তাদের কাছ থেকে শুনবেন, অ্যাটলিস্ট প্রফেশনাল হবে লিগটা। আপনাকে ধন্যবাদ ফাহিম রহমান। একই সাথে সোহেল সামি আপনাকেও ধন্যবাদ, তবে আপনাকে এখনই ছাড়ছি না, আমি বিদায় নিব, তারপরে গান শুনতে শুনতে আসল বিদায়টা হবে। তো দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলম ইনসাইড দ্য বিপল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে ছিলাম কনক মাহমুদ, আমাদের সাথে ছিলেন ফাহিম রহমান, আর একই সাথে আছেন সোহেল সামি। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। এবারে যে গানটি শোনাচ্ছি এটা হচ্ছে আমার আপকামিং একটা মৌলিক গান, আশা করছি 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে গানটা ইনশাআল্লাহ। আর গানটির কথা লিখেছেন চৌধুরী নাজমুল হক এবং সুর সঙ্গীত করেছেন শামীম আশিক। আর গানটা হচ্ছে ডুয়েট, আমি এবং আমার সঙ্গে গিয়েছেন পলি শারমিন। তুমি ডাকলে কাছে ভালো লাগে, স্বপ্নে বিভোর রই, তুমি থাকলে কাছে ক্ষণে ক্ষণে রংধনুকে ছুঁই, তুমি ডাকলে কাছে ভালো লাগে, স্বপ্নে বিভোর রই, তুমি থাকলে কাছে ক্ষণে ক্ষণে রংধনুকে ছুঁই, তুমি বললে কথা মুগ্ধ হয়ে শুনি, তুমি বললে কথা মুগ্ধ হয়ে শুনি, তুমি হাত বাড়ালে আমার দিকে ছড়াই চাঁদের রশ্মি।